যাদের কথায় আমরা গণভোট হা জয়যুক্ত করলাম তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে সরে গেছে। এটা খুব পেইনফুল। তো এ ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের সরে আসা উচিত। এবং জুলাই যোদ্ধা যারা ছিল, বিশেষ করে অনেকেই গুলিয়ে ফেলেন জুলাই যোদ্ধার কথা বললে ৭১ নাকি বিসর্জন দেওয়া হয়। আমি বুঝতে পারি না কারণটা কি। সবাই ৭২-এর সংবিধান নিয়ে কথা বলে। আচ্ছা, ৭২-এর সংবিধান তো ১৬বার ১৭বার অ্যামেন্ডেড হয়েছে এবং ২০১৬ সালে সর্বশেষ সংশোধিত হয়েছে। তাহলে এটা কি ২০১৬ সালের সংবিধান নাকি ৭২-এর সংবিধান? সংবিধান যখনই সংশোধন হোক সে ৭২-এর সংবিধানই থাকবে। আজকেও যদি সংশোধিত হয় সে ৭২-এর সংবিধানই থাকবে। এই যে ভেগ টার্মগুলা বলে, এটা আমাদের কাছে বেদনাদায়ক। এবং সবসময় সংবিধান সংশোধন হইতে হবে। এবং এই সংবিধান যদি সংশোধন না করে, আমরা একটা কথা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে সংবিধান মোতাবেক নাকি সবাই ক্ষমতায় গেছে, সংবিধান মোতাবেক পার্লামেন্টে ঢুকেছে। আমি একটা সিম্পল প্রশ্ন রেখে যাই। রাষ্ট্রপতি যে ভাষণটা দিলেন, উনি ১৭ মাস পরে যে একটা নির্বাচন হলে সংসদ ভেঙে যাওয়ার পর ওনার তো একটু ব্যাখ্যা দেওয়া উচিত ছিল যে ১৭ মাস পরে আমরা কেন করলাম এবং ১৭ মাস পরেও কি আমরা সংবিধানের মধ্যে ছিলাম কি না, এই ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল। ২ নম্বর, একজন স্পিকার আমরা খুঁজে পাইনি। সেই স্পিকার, ওনার লাস্ট স্টেশন ছিল সেনানিবাস, যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর তার অনেক দায়িত্বশীল কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরিয়েছেন, আইসিটির চিফ প্রসিকিউটরকে সরিয়েছেন, এরকম দায়িত্বশীল অনেক কাজ করেছেন। তাদেরও তো নৈতিক দায়িত্ব ছিল। স্পিকার কোথায়? আমরা স্পিকারবিহীন যখন সংসদ শুরু করলাম, তার মানে আমরা সংবিধানের মধ্যে নাই। এবং সংবিধানের মধ্যে নাই অথচ বারবার বলি আমরা সংবিধানের ভিতরে আছি। এই প্রশ্নগুলোর সমাধান আমাদের দরকার। ইন্টারেস্টিং ব্যাপার যে এই ট্যালেন্টেড অফিসার যারা, এরাই কাল ধরে আমাদের দেশে ভিকটিম হয়ে আসছে ইন টার্মস অফ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এখানে কারো আবার আছে, দীর্ঘদিন আমি আর্মিতে চাকরি করলাম কিন্তু আমার ক্যান্টনমেন্টে প্রবেশ নিষিদ্ধ, হুইচ ইজ ভেরি পেইনফুল। তো আমরা এই একটা স্বাধীন দেশে একজন আর্মিতে চাকরি করে দীর্ঘদিন চাকরি করার পর ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না, এর মতো বেদনাদায়ক কোনো ঘটনা আমার কাছে মনে পড়ে না। সুতরাং আমি মনে করি আমাদের যে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের যে দাবি করি, তার ভিতরে এগুলো সব কিছুই সম্পৃক্ত। সুতরাং আমি মনে করি যে এই ধরনের চিন্তাভাবনা থেকেও রাষ্ট্রকে সরে যেতে হবে। এবং আজকে যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, তাকেও এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এত দীর্ঘদিন চাকরি করার পর একজন লোক সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ হয় কিভাবে, এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করি আমি আরেকটা, যে আজকে এখানে যারা আছেন, আমি এই ধরনের যদি প্রোগ্রাম টাইম টু টাইম হয় বাংলাদেশে, আমার কাছে মনে হয় এটা হওয়ার প্রয়োজন আছে এবং ইন্টারাকশন বাড়ানোর দরকার আছে। কারণ আমরা আমাদের দেশে বরাবরই দ্বিদলীয় শাসন দেখে আসছি এবং আজকে আমরা সেই দ্বিদলীয় আরেকটা দলের শাসনের ভিতরে পড়েছি। নির্বাচন হওয়ার পরে স্থূলকারচুপি সূক্ষ্মকারচুপি করার পরে এবছর সংসদ বয়কট করা বা হচ্ছে জ্বালাও পোড়া বা হত্যা অবরোধ শুরু থেকে এরকম কিন্তু বাংলাদেশের কালচার কিন্তু এটা আছে। কিন্তু জামাত ইসলাম কিন্তু সেই জায়গায় যায় না। জামাত ইসলাম না 2টা দিন না, নির্বাচনের পরে কিন্তু একটা বড় সময় গেছে। এবং আপনি দেখবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা ভাই তো বললেন, কিন্তু যে দেশবাসী জানে এবং মানুষের মধ্যে এটা ব্যাপক আলোচনাও আছে। আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের এই সাবেক উপদেষ্টা তিনি যেভাবে বলছিলেন যে কিভাবে মেন স্ট্রিম হইতে দেয় নাই, কিভাবে ঠেকানো হয়েছে এবং অনেকটা আত্মস্বীকৃতি বা হচ্ছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিন্তু দিয়েছেন। তো এই সব কিছু যদি আমি একটু শেষ করে এই বিষয়টা বলি, তাহলে সেই জায়গাতে তারপর আমরা বলছি যে আমরা এত কিছুর পর আমরা শপথ গ্রহণ করেছি, সংসদে গিয়েছি এবং আলোচনায় আমরা অংশগ্রহণ করছি। কিন্তু দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও কিন্তু গণভোটের পক্ষে কি চেয়েছেন, প্রচারণা করেছেন। একবার শেষ মুহূর্ত হইলো তিনি প্রচারণা অংশগ্রহণ করেছেন এবং সবাইকে হা ভোট দেওয়ার জন্য বলেছেন। আমাদের ভাইয়েরাও অনেকে যদিও বিরোধিতা করেছেন মাঠ লেভেলে, কিন্তু উপরে বা জনগণের সামনে বলেছেন গণভোটে হা দেওয়ার জন্য এবং জনগণ হা ভোট দিয়েছে। প্রায় 70% মানুষ একটা ভোট দিয়েছে। এখন আমাদের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, যদিও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি এখন আইনমন্ত্রীর ভূমিকা পালন করতেছেন। অনেক ক্ষেত্রে আইনমন্ত্রীকে দেখা যায় না, উনি আইনের সব ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। এবং মানে তিনি ওই 5 তারিখের তার ওই বৈঠকগুলোয় তিনি প্রতিনিধিত্ব করেছেন। হ্যাঁ, ওই সময়কার তার বক্তব্য যদি শুনেন আর আজকের বক্তব্য যদি শুনেন, তাহলে দেখবেন যে মানে হচ্ছে যে মানুষ কিভাবে বদলায়, রং বদলায়, রূপ বদলায়, সেটা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ফুটে উঠছে। ওই সময় তিনি বলছেন যে কিভাবে তারা সংসদে গিয়ে সেটাকে বাস্তবায়ন করবেন, কিভাবে সেটা মানে হচ্ছে বাস্তবায়ন হবে। সেইখানে কিন্তু তার কোনো অভিযোগ ছিল না মানে হচ্ছে যে গণভোট নিয়ে বা হচ্ছে জুলাই আদেশ নিয়ে
জুলাই আদেশ বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সকল আশ্বাস দিয়েছেন। এখন কিন্তু এক সংসদে এসে যখন তারা সরকার গঠন করেছে তখন কিন্তু এখন বাঙালি জাতিকে তারা হচ্ছে হাইকোর্ট দেখাচ্ছে, মানে হচ্ছে যে সবকিছু এখন আজকে বলতেছেন এটা কোর্টের বিবেচনাধীন বিষয়। তারপর হচ্ছে যে এখানে আগে আইনে কাভার করে কিনা থার্ড জেন্ডার না ফোর্থ জেন্ডার নাকি নিউট্রাল জেন্ডার, অনেক কিছু নিয়ে তিনি হাসাহাসি করতেছেন। কিন্তু ওনার মতো ব্যক্তির কাছে আমরা এটা আশা করি নাই, কারণ জুলাই চেতনা বা জুলাই রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসছেন। জুলাই বিপ্লবের যোদ্ধাদের রক্তের মধ্যে দিয়ে কিন্তু আজকে সরকার গঠিত হয়েছে, আজকে নতুন বাংলাদেশ। সেই জুলাই সনদ এত আলাপ আলোচনা, এত কিছু, এত বৈঠক, এত খাওয়া দাওয়া, এত কিছুর পরে সেই সময় কিছুই অভিযোগ ছিল না। কারণ এখন ওনারা বলেন হচ্ছে যে ওই কথা বললে তো তখন নির্বাচন দিত না। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন, কোনো মতে ক্ষমতায় আসা, কোনো মতে আবার ওই ফেসিবাদী কায়দাকে বজায় রেখে একটা হচ্ছে যে মানুষকে আবার সেই আগের সেই ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সেটা তো দরকার ছিল না। ওনারা যদি আলাপ আলোচনার ভিত্তিতে বিরোধী দলের যদি বাসায় গেছেন সেখানেও তিনি আলাপ প্রস্তাব দিতে পারতেন, বা সংসদও বলতে পারতেন যে ঠিক আছে আসেন আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, আমরা এটা কার্যকর করি। সেই জায়গাটাকে না গিয়ে তারা হচ্ছে যে শুরু থেকে অ্যালাউ করেন, সেটা হলো যে জুলাই জাতীয় সনদের যে বিষয়টি এবং গণভোটের যে বিষয়টি, দুটি তো আলাদা বিষয়। মানে তার ভিত্তিতে গণভোটের যে বিষয় এবং গণভোটটা আপনার মনে হয় কিনা যে আপনি যেটা বললেন যে কৌশলের একটা জায়গা ছিল, এই কৌশলে যদি আপনি চিন্তা করেন তাহলে আগে আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে বলার ভাষা, আর নির্বাচনের পরে যারা জয়ী হলো তাদের ভাষা, মানে দুই জায়গায় মানে কি বলা যায়, মানে ওই সময় কি এই ভাষা আপনাদের একই রকম ছিল? মানে একটা ইম্পোজ করার বিষয় ছিল কিনা গণভোটের ক্ষেত্রে, মানে ঐক্যমত্য কমিশন বা সংস্কার ওই জায়গা থেকে ইম্পোজ করা হয়েছিল? ইম্পোজ তো করার বিষয় ছিল, কারণ আমরা তো জানতাম যে সংসদে গেলে, ক্ষমতায় গেলে এগুলোকে অস্বীকার করা হবে, এগুলোকে পাশ কাটায় যাওয়ার চেষ্টা করা হবে। এই জন্য আমরা বলছিলাম যে আগেই সেগুলো বাস্তবায়ন হোক। আমরা ওই আশঙ্কায় ছিলাম বিদায় আজকে যেটা নিয়ে এখন মানে হাইকোর্ট দেখানো হচ্ছে বা আজকে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বা জুলাই সনদকে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাটা আমরা আশঙ্কা ছিলাম। আমরা এই জন্য বলছিলাম যে আগে জুলাই সনদটা বাস্তবায়ন হোক, আচ্ছা গণভোট হোক এবং সেটা কার্যকর হোক, সেটার আলোকে এখন নির্বাচন হোক। তাহলে এখন যেগুলো বলতেছেন বা যে কথাগুলো এখন যুক্তি দ্বারা দেখাচ্ছেন সেটা কিন্তু দেখাতে পারতেন। মানে সংবিধান সংস্কার পরিষদ কি সংবিধানে আছে কিনা? নেই তো। আচ্ছা ভাইয়া, মানে আমি যদি আমি আমার প্রশ্ন বলছি, আমি বলি এই মানে হচ্ছে যে আজকে যে গণঅভ্যুত্থান এটা কোন সংবিধানের কোন জায়গায় আছে? আজকে যে আপনার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস একজন মানে সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের সরকার কার কাছে শপথ নিয়েছে, কোন আইনে শপথ নিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার সেটা কি মানে সেটা কি সংবিধানে আছে? 24 সালের 7 জানুয়ারি নির্বাচন হওয়ার পরে এই 26 সালে এসে আবার নির্বাচন, এটা সংবিধানের কোন জায়গায় আছে? আর আপনার পক্ষে যেটা যায় সেটাতে আপনি সংবিধানটা লাগবে না, আর আপনার বিপক্ষে যেটা যায়, স্বার্থের বিরুদ্ধে যেটা যাবে সেখানে আপনি সংবিধান করবেন। যেমন ওবায়দুল কাদেরের এখন যে আজকে ফেসবুকে আমি দেখলাম খুব বড় করে ভাসতেছে, আমরা সংবিধান থেকে এক চুলো নড়বো না, সংবিধান যেটা নাই সেটা করা হবে না। আইনমন্ত্রী বলতেন, ওবায়দুল কাদের বলতেন, এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেভাবে সংবিধানের দোহাই দিয়ে মানে আমি ধরেন বোঝার চেষ্টা করতেছি অভ্যুত্থানের যে বাস্তবতা, সেটি তো আসলে কোনো নিয়ম নিয়ে হয় না, কিন্তু রাষ্ট্র তার ওই ধারাবাহিকতায় চলতে পারে না। রাষ্ট্র তো একটা স্থিতিশীলতার জায়গায় যাবে, গণতন্ত্রের জায়গায় যাবে। তখন আপনি সংবিধান কি একদম অমিট করবেন কিনা? করা তো হয় নাই। অন্তর্বর্তী সরকার তো শপথ নিয়েছে কার আন্ডারে? এই বিষয়গুলো তো হয়েছে না। এখন আপনারা বলছেন যে ভুল হয়েছে, কিন্তু হয়েছে তো সবাই মিলে করছেন। হ্যাঁ, সব এটা বিএনপি ছিলেন না, বিএনপি জানতেন না সেখানে যে ভুল হচ্ছে? সব কি এখন মানে যারা সাইবে তাদের দোষ? তারা তো এত বিদ্যমান, তারা যদি এখন বুদ্ধিমান আইন সংবিধান বিশেষজ্ঞ এত কিছু জানেন, তারা এটা যে তখন ভুল হয়েছে তারা তো বলতে পারতেন। তারা কোন কারণে বলে? মানে নির্বাচনের পরেই যে পরিবর্তনটা হয়ে গেল বকুল ভাই, মানে আগের চেহারা আর পরের এখনকার চেহারা, মানে আগের বক্তব্য এখনকার বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর আগের ব্যাখ্যা আর এখনকার ব্যাখ্যা, তখন দুইটার মধ্যে আপনি দেখেন, দুইটা পাশাপাশি রাখেন, দেখবেন যে আকাশ পাতাল না। এখানে এক্সপ্লেনেশনের প্রবলেম। এখানে উনি এখন যা বলছেন আগেও ঠিক তাই বলছেন। একটু বুঝার ফের আপনি যদি ডিটেলসে যান, একটু ফাঁক যোগ আছে, ফাঁক আছে বলেই তো আছে কথা বলার সৃষ্টি করা হচ্ছে। আপনি মনে করেন ফাঁকটা রইল কেন? ফাঁকটা রইল কেন, তাই না? এখন আপনি মনে করেন আপনি কি ওই সংবিধান বাদ দিতে পারবেন? আচ্ছা, আপনার সময় বাদ দেওয়া মানে কি ৭১-কে অস্বীকার করছেন? আপনি তো চাচ্ছেন সবসময় ৭১-কে বাদ দিয়ে 24-কে সামনে নিয়ে আসতে। তাহলে কি আমি সবসময় সবকিছুতে ৭১ দেখে নিয়ে আনলে জুলাইয়ের আলোচনা হচ্ছে, জুলাই ইয়ার সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা হচ্ছে, ওখানে যদি আপনি বলেন যে ৭১ নিয়ে আসেন, ওটা আমার মাইল ফলক ভাই, ওটা আমার মাইল ফলক। সেখান থেকে আমি ডেভিয়েশন জানবো, সেই ডেভিয়েশনটা সর্বসম্মতিক্রমে সংসদে পাস করেই তো আসতে হবে। এবং সেটার জন্য আমরা তো বলছি পাস করান, পাস করার জন্য এখন সেটা নিয়ে যে বিতর্ক যে পয়েন্টগুলো আছে, আমি একটা কথা বলছি, উনি বলছেন
এবং আমার দলের হাইকমান্ড যেহেতু কথাটা বলছে যে এটা অধ্যাদেশ না আদেশ কোন পর্যায়ে আছে, এখন আপনাদের পক্ষ থেকে আলোচনা আসুক এবং আলোচনা হোক, সংসদ আলোচনা হবে বা আউটসাইড হতে পারে, কিন্তু একটা সমাধান তো আসবে এখানে, তাই না? সেটার জন্য একটা টাইম লাইন দেয়া আছে, আপনি যদি টাইম লাইনের পরে চলে যান আলোচনা করতে হতে যদি আপনার না, এই যে 30 দিনের যে কথা হইলো, ইয়ার সীমা দেয়া আছে, মানে তাহলে সেটা কি? তো মেনেই তো আমরা গণভোট দিছি, সেটা মেনে তো বাংলাদেশ 70% মানুষ গণভোট এবং দিছে, গণভোট আর আপনি সেটাকে কেন অস্বীকার উনি আবার করতেছেন, কেন অ্যাভয়েড করতেছেন? না, অ্যাভয়েড করে না। এখন যেই না মাহফুজ ভাই, 30 দিনের পরও যে আলটিমেটামটা সুপ্ত অবস্থা দেওয়া ছিল, হয়েছিল, তারপরেও কিন্তু বিরোধী দল বলছে যে আমরা সংসদে এই বিষয়ে নিয়ে কথা বলবো, আলোচনা করবো। হ্যাঁ, মানে সুতরাং সংকটটা তো আসলে মানে সংসদেই তো হবে, হ্যাঁ, ওই সমাধান কেউ তো আর এখান থেকে ছেড়ে চলে সমাধান যাচ্ছে তো না। সমাধান হবে সংসদে। ভাই এখানে ছেড়ে যাচ্ছে না এক জিনিস, আপনি যখন দেখবেন আপনার যদি গুডউইল না থাকে, সদিচ্ছা না থাকে, আপনি যদি এটাকে এখন মানে কোন একটা অজুহাত দিয়ে, এই যে বাংলাদেশে এর আগে শেখ হাসিনা অনেক কিছু যা যা তার মানে ইচ্ছা ছিল, অভিপ্রায় ছিল, এগুলো সব কোর্টের ইয়াতে দিয়ে, কোর্টের কাঁধে বন্দুক রেখে সেগুলো বাস্তবায়ন করাইছে। এখন মানে আপনি যদি এখন বলেন যে এখন রিট হয়েছে, রিট করতেছে, এখন হচ্ছে যে সেখানে বা আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক তিনি রিট করতেছেন, তো এখন আপনি যদি বলেন যে আপনি যদি ওগুলোকে যদি আইনের ইয়েতে ফাল্লা দেন, এরপর যদি দেখেন যে না এটা সমাধান হইতে হইতে ধরেন এই সরকারের মেয়াদ শেষ, আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার আইন আপনাকে হাত বেঁধে ফেলছে। এখন আপনার যদি সদিচ্ছা না থাকে, আপনি ধরেন ভোট পাওয়ার জন্য, আপনি সরকারে আসার জন্য আপনি সব প্রতিশ্রুতি দিলেন, মানে জুলাই সনদ মানবেন, সংস্কার করবেন, সবকিছু করবেন, কিন্তু এখন যখন ক্ষমতায় আসলেন তখন আপনি হলেন যে 180 ডিগ্রি আমি খালি তার গণমাধ্যমে যে ধরেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, উনি কিন্তু বলেছেন জুলাই জাতীয় সনদের ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে শব্দ এবং অক্ষর বাস্তবায়নের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ, মানে এতে কি আসলে এটা আর বাস্তব চিত্র একরকম না, তাই আপনি বলছেন? না, তাই তো দেখতেছে, কারণ হচ্ছে যে আপনি যদি হইতো তাহলে প্রথম দিন থেকে তো আপনার সেটাকে আমরা একটা মানে সেটা একটা বাস্তব প্রতিফলন দেখতে পেতাম। এখন আমি কথার সাথে বাস্তবের কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো উদ্যোগ তো দেখতে পাচ্ছি না। সেটা যখন প্রথমে সংবিধান এই সংসদ শুরু হওয়ার আগে যেখানে মানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই আদেশ এর মাধ্যমে যে সংস্কার পরিষদ যেটা গঠন করার কথা ছিল, শপথ গ্রহণ করার কথা ছিল, এবং সেটার মাধ্যম দিয়ে 180 দিনের মধ্যে সেটাকে হচ্ছে যে সংবিধানের অন্তর্ভুক্তি করে সেটার আলোকে নতুন সংবিধানের আলোকে দেশ পরিচালনা করার কথা ছিল, তো আপনি সেই ব্যাপারে কি উদ্যোগ দেখতে পাচ্ছেন? কি উদ্যোগ? সেইটার সময় তো চলে যায় নাই, এখন সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এখন নেক্সট স্টেপ কি আসে সেটা দেখেন, আলোচনা হোক। আমি তো আর একদিনের উত্থাপন আর একদিনের পাল্টা উত্তর দিয়ে আমি সব বলতে পারবো না যে হ্যাঁ কালকে সমাধান হয়ে যাবে। এক কথায় আমাদের দলের হাইকমান্ড থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমরা মেনে নেব, এবং এটা লজিক্যালি হবে যাতে করে নাকি আমার সংবিধানও ঠিক থাকে, পাশাপাশি সে যে অধ্যাদেশগুলো আছে সেগুলো যাতে ইমপ্লিমেন্ট হয়, এবং এখানে সংবিধানে এমন কোনো জিনিসকে হাইলাইট করা হবে না যাতে করে দেশ একটা খারাপ দিকে চলে যায়, এটা মাথায় রাখতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আপনার স্বার্থের দিকে নেওয়া যায়, আপনি PIR চাচ্ছেন, হ্যাঁ আপনি PR চাচ্ছেন, আপনি আর অনেক কিছু চাচ্ছেন যেগুলো করলে আপনার পক্ষে আমি বলি আপনার পক্ষে আসবে অনেকগুলো জিনিস আছে। পিয়ার তো জুলাই সনদের পরবর্তীতে এটা তো সবাই মিলে স্বাক্ষর করেন না, এটা তো একমত হয় না। যে 4টা আইটেম এটাও তো আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে, এখান থেকে আপনাদের সরাইতে গিয়ে তো আমাদের না 6 মাস চলে গেছে মিনিমাম, কিন্তু আপনারা তো একটা জায়গায় মানে হচ্ছে যে এটা এক ধরনের নির্বাচনের আগে, মানে জিনিসটা আসলে খুব প্রকাশিত না হলেও যে নির্বাচনে এক ধরনের আসার জন্য, মানে যেহেতু এটি না হলে নির্বাচন হবে না, গণভোট না হলে নির্বাচন, সুতরাং এই এক ধরনের কৌশল আসলে সবাই অবলম্বন করেছে। হ্যাঁ, আমি মনে করি এটা কৌশলটা সেটা এক, আরেকটা তো দেশের কল্যাণে জনিত। আপনি মনে করেন এই যে জুলাই সংবিধানটা হয়েছে, ঠিক আছে, জুলাইয়ের এই সংবিধানে যে জিনিসগুলো সংশোধিত আনা হয়েছে আমাদের সংবিধান থেকে, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষেই তো জনকল্যাণের জন্য, যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো আলাদা দেওয়া আছে আমাদের দলের পক্ষ থেকে। এখন মনে করেন কিছু জিনিস আছে নোট অফ ডিসেন্ট ওনাদের পছন্দ হয় না, আবার এই দেখেন হানা ভোটের মধ্যে দেখা গেছে 4টা আইটেম দেওয়া হয়েছে, 4টা একসাথে হা অথবা না, কিন্তু এর মধ্যে কোনো একটা আমি পছন্দ করি, একটা পছন্দ করবো না। আমি একজন ব্যক্তি, আমি একটা পছন্দ করবো, একটা করবো না, আরেকটা সামনে করবো, কিন্তু এখানে এখানে ওনার একটা চালাকি করছে। নির্বাচন আগেও আপনারা বলতে পারছেন যে ভাই এই সিস্টেমটা চেঞ্জ করেন, 4টা জায়গায় 2টা করেন, 3টা করেন, সেটা তো তখন বলেন না, তখন তো আপনিও এই ভোটের পক্ষে প্রচারণা নিশ্চয় করছেন, সেটা তো আপনিও দিয়েছেন, আপনাদের বোঝা উচিত ছিল, আপনাদের বোঝা উচিত ছিল যে কোন জায়গাটার মধ্যে আপনারা বোঝা উচিত ছিল।